অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র ধ্বনি ও বর্ণ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা? আচ্ছা, আশা করি ভালো আছো তোমরা। বন্ধুরা, আমি যে কথা বলছি এই কথাগুলো দ্বারা আমি কি করছি? আমার মনের ভাব প্রকাশ করছি। এই মনের ভাব প্রকাশ করার জন্য আমি কতগুলো শব্দ ব্যবহার করছি। এই শব্দগুলো যে ক্ষুদ্রতম একক, এক কথা ভাষার ক্ষুদ্রতম একক, সেগুলোকে বলা হচ্ছে ধ্বনি। সেই ধ্বনি নিয়ে আজকে আমরা আলোচনা করব, ধ্বনি এবং বর্ণ। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি একটু যাচাই করে নিই। আমার মনে হয় শোনার একটু সমস্যা হচ্ছে, একটু সাউন্ডে আমরা চেক করে নিই বন্ধুরা। সাউন্ড চেক করছে। আচ্ছা, তাহলে ধ্বনি ও বর্ণ। তাহলে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই ধ্বনি বলে। বাকযন্ত্র, বাকযন্ত্রই বাকি। এই যে আমি কথা বলছি, কথা বলার সময় আমি কিছু যন্ত্র ব্যবহার করছি, যেমন ওষ্ঠ, জিহ্বা, ঠোঁট, দাঁত, তালু, আলজিহ্বা, অধিজিহ্বা, এগুলো বিভিন্ন ধরনের বাকযন্ত্র আছে। এই বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজটি করছি আমি, সেটি হচ্ছে ধ্বনি। তাহলে বর্ণ কি? বর্ণটি হচ্ছে এই আমি যে আওয়াজগুলো আমি বাকযন্ত্রের সাহায্যে করছি, সেগুলো যদি আমি কোনো সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করি, তবে সেগুলোকে বলা হবে বর্ণ। আমরা বর্ণ নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো। আমরা প্রথমে ধ্বনি বলি। তাহলে ধ্বনির প্রথমে বলেছিলাম যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই ধ্বনি বলে। একটি সংজ্ঞা বলি, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায়। প্রথমে বলছিলাম, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায়, সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। বোঝা গেল? হ্যাঁ। আরেকটু আমরা আলোচনা করি, ধ্বনির সঙ্গে সাধারণত অর্থের কোনো সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনির সঙ্গে অর্থের কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনি তৈরিতে যেসব বাকপ্রত্যঙ্গ সহায়তা করে, সেগুলো হলো ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। আমি একটু আগে বলছিলাম যে আমরা যে কথাগুলো বলি, সেগুলো বাতাসে, ফুসফুস থেকে বাতাস যখন বেরিয়ে যায়, সেই বাতাসগুলো বেরিয়ে যাওয়ার সময় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয়। কখনো তালুতে, কখনো দাঁতে, কখনো ওষ্ঠে, এগুলো যেগুলো ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে বাকযন্ত্র। আমরা অনেকগুলো বাকযন্ত্র উপরের ক্লাসে আলোচনা করব। আমরা বুঝতে পারলাম যে ধ্বনিটা কি। ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। আর এই আওয়াজটিকে যখন আমরা লিখে বা সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করি, তখন তাকে বলা হয় বর্ণ। আমরা ধ্বনি ও বর্ণের মধ্যে একটু পার্থক্য আকারে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা যদি মনোযোগ দিয়ে একটু শোনো, আমি চেষ্টা করছি। একটু সময় দিচ্ছি বন্ধুরা। এবার আমরা দেখব ধ্বনি আর বর্ণের মধ্যে কি পার্থক্য আছে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি ধ্বনি এবং বর্ণের ছক আকারে কয়েকটি পয়েন্ট লেখার চেষ্টা করেছি। তোমরা যদি একটু দেখো, আমি কি বলছি? ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়, সংজ্ঞা যেটা বলছিলাম। আচ্ছা, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। আর বর্ণ তাহলে কি হয়? বর্ণ লিখে বা সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। আবার বলছি, ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়, আর বর্ণ লিখে বা সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। আরো একটি পার্থক্য বলি, ধ্বনি উচ্চারিত রূপ আর বর্ণ লিখিত রূপ। যদি আমরা যখন উচ্চারণ করি, তখন সেটা ধ্বনি, আর যখন লিখি, তখন সেটা হচ্ছে বর্ণ। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি।
বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। তাহলে ধ্বনি আর বর্ণ মূলত একই জিনিস, শুধুমাত্র দুই জায়গায় দুই রকম আকৃতি গ্রহণ করে, দুই জায়গায় গেলে দুই রকম নাম হয়ে যায়। আমরা যখন বাকযন্ত্রে বলি তখন সেটা ধ্বনি, আর যখন লিখি তখন সেটা বর্ণ। তাহলে ধ্বনি এবং বর্ণের মধ্যে আমরা পার্থক্য পেলাম। সবশেষে আমরা একটি বিষয় জানতে পারলাম যে ধ্বনি দুই প্রকার, বর্ণ দুই প্রকার। ধ্বনি স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, আর বর্ণ স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। তাহলে মূলত ধ্বনি বর্ণ জিনিসটা এক কিছুটা, মানে একই, শুধুমাত্র ব্যবহারের দিক থেকে আলাদা। যখন আমরা বলবো তখন সেটা ধ্বনি, আর যখন লিখবো তখন সেটা হয়ে যাবে বর্ণ। এই তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা তাহলে এখন স্বর আর ব্যঞ্জনের মধ্যে এই পার্থক্যটা দেখার চেষ্টা করি। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি বা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মধ্যে একটি পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ এখানে। যদি একটু দেখো মনোযোগ দিয়ে, আমরা দেখবার চেষ্টা করি। স্বরধ্বনি বা স্বরবর্ণ, স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় বা হতে পারে। আবার বলছি, স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় বা হতে পারে, আর ব্যঞ্জন ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় না বা হতে পারে না। 2 নম্বর, অন্য বর্ণকে সাহায্য করতে পারে কে? স্বরধ্বনি বা স্বরবর্ণ অন্য ধ্বনি বা বর্ণকে সাহায্য করতে পারে। কিসে সাহায্য করতে পারে? উচ্চারণে। আর ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ অন্যকে সাহায্য করতে পারে না। অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না কার? সেটি হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি অন্য কারো সাহায্যের প্রয়োজন নেয় না। আর ব্যঞ্জন ধ্বনি অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয়, সেটি কার? সেটি স্বরধ্বনিরই। ব্যঞ্জন ধ্বনি যখন উচ্চারিত হয় তখন স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন হয়। 4 নম্বর, ফুসফুস দায়িত বাতাস কোথাও বাধা পায় না। স্বরধ্বনি যখন উচ্চারিত হয় তখন ফুসফুস থেকে যে বাতাসটি বেরিয়ে যায় সেখানে কোনো বাধার সম্মুখীন হয় না। কিন্তু ব্যঞ্জন ধ্বনি যখন আমরা উচ্চারণ করব তখন সেখানে কোথাও না কোথাও বাধা পায়। আমরা যদি বলি অ, আ, এ, ই, কোথাও কিন্তু বাধা পায় না। কিন্তু যদি আমরা ক, চ, ট, ত, প, তাহলে কিন্তু জিহ্বাটা কোনো না কোনো জায়গায় আটকে যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। আরো আলোচনা করি। স্বরধ্বনির লিখিত চিহ্নকে স্বরবর্ণ বলে। একটি সংজ্ঞা পেয়ে গেলাম স্বরবর্ণের। স্বরধ্বনি যখন আমরা লিখিত আকারে প্রকাশ করি সেই চিহ্নগুলোকে বলা হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন ধ্বনির যে লিখিত চিহ্ন সেগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। মনে রাখতে হবে, পরীক্ষায় আসছে এগুলো। স্বরবর্ণ কয়টি? 11টি, আর ব্যঞ্জন বর্ণ 39টি। তাহলে 11 এবং 49 দুটো মিলে হয়ে যায় 50টি আমাদের বর্ণ। সবশেষে যে পয়েন্টটি আমি লিখেছি সেটি হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। কি বলে? কার। আকার, ইকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার। হ্যাঁ, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। জফলা, বফালা, মফালা, রফালা। হ্যাঁ, কার 10টি আর ফলা 6টি। মনে থাকবে? কার কয়টি বলেছি? 10টি। কিন্তু আমাদের স্বরবর্ণ তো 11টি, তাই তো? কিন্তু কার পেলাম 10টি। এক কথায় একটি বর্ণে শুধু কার নেই। আর ব্যঞ্জন বর্ণ 6টি ফলা রয়েছে। আজকে আমরা প্রথমে কারগুলো নিয়ে আলোচনা করি, তারপরে ফলা নিয়ে আলোচনা করব। তোমরা ছোটবেলায় পড়েছো, প্লে বিবিতেই তোমরা পড়েছো যে কার এবং ফলা, তাই তো? এখন সেগুলো আবার একটু করে দেখতে হচ্ছে। আমরা এখন কার এবং ফলা নিয়ে আলোচনা করবো। তার আগে কার নিয়ে আলোচনা করি। কার স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই তো 11টি স্বরবর্ণ, তাই তো? তোমরা নিশ্চয়ই লিখতে পেরেছো বা লিখতে পারো। এখানে 11টি স্বরবর্ণ আছে, তার মধ্যে শুধুমাত্র স্বর অ কার নেই, এর কোনো কার নেই। তা বাদে
স্বরে আকার আছে, আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, রিকার, রিকার, একার, ঐকার, ওকার এবং ঔকার। ঔকার এগুলো বলা হচ্ছে কার, 10টি কার। আজকে শুধু আমরা কারগুলো নিয়ে আলোচনা করি। ওকার, তাহলে মনে রাখবে যে স্বরেও বাদে সবগুলোরই একটি করে কার আছে। প্রশ্ন আসতে পারে কোন বর্ণের কার নেই, তাহলে তোমার বলবে স্বরবর্ণের কার নেই। এখন একটি প্রশ্ন তোমাদের কাছে আমার আছে, সেটি হচ্ছে আসলে স্বরবর্ণ তো 11টি, কিন্তু মৌলিক স্বরবর্ণ কয়টি? আমি যদি বলি মৌলিক স্বরবর্ণ কয়টি, মৌলিক স্বরবর্ণ কয়টি, কয়টি? আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখি এখানে, তোমরা খোঁজার চেষ্টা করবে। আমি লিখছি আমার বর্ণগুলো, দেখো অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। 11টি স্বরবর্ণের মধ্যে কোন বর্ণগুলি মৌলিক? মৌলিক মানে কি? মৌলিক মানে হচ্ছে যেগুলোকে ভাঙা যায় না। তাহলে আমরা কি বলতে পারি? মৌলিক স্বরবর্ণ যেগুলোকে ভাঙা যায়, দেখি স্বরকে ভাঙা যায় না। দেখো আ কেও ভাঙা যায় না, হ্রস্বকেও ভাঙা যায় না, এ কে ভাঙা যায় না, হ্রস্বকে ভাঙা যায় না, ও কে ভাঙা যায় না। তাহলে মোট কয়টি হলো? 1 2 3 4 5 6। তাহলে মৌলিক স্বরবর্ণ আমরা উত্তর পেয়ে গেলাম 6টি। এখন প্রশ্ন করতে পারো তোমরা যে কেন এগুলো মৌলিক নয়, এগুলো কি অপরাধ? আমি তাহলে দেখো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যেগুলোকে ভাঙা যায় সেগুলো মৌলিক নয়। দেখো হ্রস্বই যোগ হ্রস্বই সমান সমান দীর্ঘই, এটাকে ভাঙানো গেল? শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটু বলে রাখি, তোমরা যদি শুনতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, কারণ শুনতে না পেলে তো ক্লাসের কোনো মূল্যই থাকবে না। আচ্ছা, তাহলে দীর্ঘকে ভাঙলাম, দীর্ঘকে ভাঙাই, হ্রস্ব যোগ হ্রস্ব সমান সমান দীর্ঘ, এটাও ভাঙা গেল। তাহলে আরো বাকি থাকলো রি, রি কে ভাঙি, র যোগ ই, রি, এটাও কিন্তু ভাঙা গেল। থাকলো কি ওই, ও যোগ হ্রস্বই ওই, আর ও যোগ হ্রস্ব সমান সমান ও। একটা জিনিস খেয়াল করো, এই যে 5টি বর্ণকে ভাঙলাম, 5টি বর্ণের এরা দুইজন একত্রে আছে, এরা দুইজন একত্রে আছে, একত্রে। কিন্তু এই রিকে কেউ কাছে নিতে চায় না। এর অপরাধটা কি? তোমরা একটু চিন্তা করে বলো তো বন্ধুরা, যে এই 5টি বর্ণের মধ্যে এই দুজনের মধ্যে খুব ভাব, আবার এই দুজনের মধ্যেও খুব ভাব, কিন্তু রিকে এই দলেও নেয় না, এই দলেও নেয় না। কারণটা কি? তোমরা যদি চিন্তা করে বলো, একটু বলতে পারবে ও কেন আলাদা? হ্যাঁ, কেউ কেউ নিশ্চয়ই পারছো বা পেরেছো, যারা পেরেছো তাদের ধন্যবাদ। দেখো খেয়াল করো, এখানে সবগুলো কিন্তু স্বরবর্ণ, মাঝখানে একটি ব্যঞ্জন বর্ণ ঢুকে আছে। এখন মাঝখানে ব্যঞ্জন বর্ণ থাকার কারণে এই স্বরবর্ণগুলো এই ব্যঞ্জন বর্ণকে একটু আলাদা চোখে দেখে, তাই রিকে তারা স্বরব কাছে নিতে চায়। এক কথায় রি প্রকৃতপক্ষে, এই রি প্রকৃতপক্ষে স্বরধ্বনি বা স্বরবর্ণ নয়। তাহলে আমরা কেন বলি? আমরা সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী রিকে স্বরধ্বনি বা স্বরবর্ণ বলে থাকি। তোমরা মনে রেখো কথাটা, যে সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী
সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী ঋকে স্বরধ্বনি বা স্বরবর্ণ বলা হয়ে থাকে। মনে রেখো, ঋ প্রকৃতপক্ষে স্বরধ্বনি বা স্বরবর্ণ নয়, আর সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী ঋকে স্বরধ্বনি বা স্বরবর্ণ বলা হয়ে থাকে। এখন আরেকটি প্রশ্ন যদি করি, তোমাদের একটু চিন্তা করে বলো যে রস্বই দীর্ঘই এবং দীর্ঘ এদের দুজনের মধ্যে এমন কি মিল রয়েছে, আবার ও এবং ও এরা দুজন এদের থেকে কেন আলাদা? যদি তোমরা একটু চিন্তা করো তাহলেই হয়তো পেয়ে যাবে। এটা তোমাদের আইকিউ টেস্ট, তোমরা একটু চিন্তা করো। আমি একটু সময় দিলাম তোমাদের। এই ফাঁকে আমরা তোমাদের মন্তব্য একটু দেখে আসি। আচ্ছা, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই চিন্তা করে পেয়েছো। দেখো, খেয়াল করো, আমরা যখন দীর্ঘইকে ভেঙেছি তখন একই জিনিস পেয়েছি, রস্বই যোগ রস্বই। আমরা যখন দীর্ঘকে ভেঙেছি একই জিনিস পেয়েছি, রস্বউ যোগ রস্বউ। কিন্তু ওইকে ভেঙে আমরা দুটো ভিন্ন ভিন্ন বর্ণ পেয়েছি। খেয়াল করো বন্ধুরা, ওইকে ভেঙে ওই পেয়েছি, আবার ওকে ভেঙে ও যোগ রস্বউ পেয়েছি। তাহলে যে পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ, ভিন্ন ভিন্ন দুটি পদার্থ পাওয়া যায়, সেগুলোকে কি পদার্থ বলে? যৌগিক পদার্থ। তাহলে যে বর্ণকে ভাঙলে আলাদা আলাদা বর্ণ পাওয়া যায় তাকে আমরা কি বলতে পারি? যৌগিক বর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। সেই দিক থেকে ওই এবং ও কে বলা হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বলা হচ্ছে এই দুটি, বা যৌগিক স্বরবর্ণ। আমি লিখে রাখছি যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। ঠিক আছে? প্রশ্ন হতে পারে যে যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি? তখন তোমরা বলবে যে তাহলে কয়টি হচ্ছে? ওই আরো দুইটি। কিন্তু যৌগিক স্বরধ্বনি আবার 25টি। সেটা তোমরা নবম শ্রেণীতে গেলে আস্তে আস্তে জানতে পারবে। যৌগিক স্বরধ্বনি যখন বলবো, যৌগিক স্বর বা দৃশ্বর বা সন্ধিস্বর বা সান্ধ্যাক্ষর, তখন ওটাকে বলা হয়, তখন ওটা পাবো আমরা 25টি। যদিও 25টি উদাহরণ খুঁজে পাওয়া যায় না। তো যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি আমরা পেলাম, মৌলিক স্বরবর্ণ পেলাম 6টি। কিন্তু এখন আরেকটি প্রশ্ন করতে পারি, কিন্তু মৌলিক স্বরধ্বনি কয়টি? আমি যদি বলি মৌলিক স্বরবর্ণ 6টি আর মৌলিক স্বরধ্বনি কয়টি, তোমরা হয়তো বলবে স্যার মৌলিক স্বরবর্ণ, বর্ণই তো ধ্বনি, কারণ ধ্বনি লিখলে বর্ণ, বললে ধ্বনি, তাহলে তো 6টি হওয়ার কথা। কিন্তু না, কারণ এইখানে একটু তোমাদের বিষয় আমি বোঝানোর চেষ্টা করছি। খুবই মজার একটি বিষয়। আমি কিছু শব্দ লিখবো, তোমরা উচ্চারণ করার চেষ্টা করবে। আমি লিখলাম ময়কারে মে, লয়াকারে লা। আমি কিন্তু লিখলাম মেলা। তোমরা কি উচ্চারণ করো এটাকে? তোমরা বলবে মেলা, বৈশাখী মেলা, তাই না? বয়ে করে বে, লয়া করে লা। আমি বললাম বেলা। তোমরা উচ্চারণ করবে কি? সবাই বলবে সঠিক উচ্চারণটা হচ্ছে বেলা। বেলা যে পড়ে এলো জলকে চলো, তাই না? আমি যদি বলি ক্ষয়ে কারে খে, লয়া করে লা, আমি কিন্তু লিখলাম খেলা। কিন্তু তোমরা কি উচ্চারণ করো এটা? তোমরা বলবে খেলা। তাহলে এই যে মেলা, বেলা, খেলা, এই যে একটা এই যে এইরকম একটা আমরা এরকমও লিখে থাকি, এই টা কিন্তু বর্ণমালায় নেই, কিন্তু ধ্বনির বেলায় কিন্তু আছে। সেই জন্যই আমরা যখন মৌলিক স্বরবর্ণ বলবো তখন বলবো 6টি, আর মৌলিক স্বরধ্বনি যখন বলবো তখন বলবো 7টি। এক কথায় মৌলিক স্বরবর্ণ এই 6টির সঙ্গে যুক্ত হবে তাহলে
মৌলিক স্বরধ্বনি হয়ে গেল 7টি। এই মৌলিক স্বরধ্বনিগুলোর 7টি অবস্থান আছে। তোমাদেরকে যদিও তোমাদের এই ক্লাসে না জানলেও চলে, তারপরেও একটু বলার চেষ্টা করি, তোমাদের কাজে লাগবে হয়তো। আমরা এরকম করে বলতে পারি, একটি গল্প বলতে পারি যে মৌলিক স্বরধ্বনিগুলো হচ্ছে 7 ভাই। তো 7 ভাইয়ের জন্য বাবা একটি বাড়ি করেছে, এমন একটি বাড়ি করেছে যে তার 6টি ফ্ল্যাট বা 6টি ঘর। এখন ভাই তো তারা 7টি, মৌলিক স্বরবর্ণ কয় ভাই? 7 ভাই। কিন্তু ঘর যদি হয় 6টি, তাহলে তো একজনকে ঘর দেওয়া যাবে না, কিন্তু সবাই তো বাবার সন্তান, সবাই তো ঘর চাইবে। তাহলে এখানে কি করা যায়? তার আগে বলে নেই যে একজন ঘর পাবে না, সে সিঁড়ি ঘরে বা অন্য কোনো ঘরে থাকবে, তাকে আমরা সিঁড়ি ঘরে রাখি, তাকে নিচে রাখি। এটাকে বলা হচ্ছে নিম্ন ধ্বনি বা কেন্দ্রীয় ধ্বনি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কেন্দ্রীয় ধ্বনি। আর এই যে এইখানে যারা থাকবে, এটাকে বলা হচ্ছে নিম্ন মধ্য ধ্বনি। নিম্ন মধ্য ধ্বনি। আর যারা এই যে এইখানে থাকবে, তাদেরকে বলা হচ্ছে উচ্চ মধ্য। আর যারা সবার উপরে থাকবে, তাদেরকে বলা হচ্ছে উচ্চ ধ্বনি। এখন আরেকটি প্রশ্ন এসে যায় যে সবাই তো ফ্রন্ট সাইডে থাকতে চায়, তাই তো? যে সামনে রাস্তার পাশে যেটি ঘর, সেখানে থাকতে চায়। তাহলে এই সাইডটাকে বলা হচ্ছে সম্মুখ ধ্বনি। সম্মুখ ধ্বনি। আর এই পাশে যারা থাকবে তাদের বলা হচ্ছে পশ্চাৎ ধ্বনি। এখন সবাই সবচেয়ে ভালো ঘরটি চাইবে। তাহলে সবচেয়ে একটু 3 তলা বিল্ডিং এর সবচেয়ে ভালো তালাটি কোনটি? নিশ্চয়ই তোমরা বলবে দোতলা, তাই না? এখানে সবাই থাকতে চাইবে। নিচে থাকলে ঠান্ডা হতে পারে, মশা হতে পারে, আবার উপরে গেলে গরম হতে পারে। তাহলে সবাই তো ভালোটাই চাইবে। তাহলে এইখানে কিভাবে এই 7 ভাই ঘরগুলো পাবে? তো তাদের বাবা তাদেরকে ডেকে বলল, তার বাবা অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি ডেকে বললেন যে তোমরা মোটেও গন্ডগোল করো না, তোমাদের যা যেটা প্রাপ্য আমি তোমাদের সবাইকে যোগ্যতা অনুযায়ী ঘর দেব। আর ইতিমধ্যেই আরেকটি কথা বলে নেই যে ছোট্ট একটা ছেলে, মার কোলে যে ছেলেটি থাকে, তার তো আলাদা ঘর প্রয়োজন নেই, ভবিষ্যতে তার আলাদা ঘর দেওয়া যেতে পারে। সুতরাং বাবা একটি পরীক্ষা নেওয়া শুরু করলো, বলল যে তোমরা যে যার মতো করে উচ্চারিত হও, যে যত বেশি তোমাদের জিহ্বাটা উপরে তুলতে পারবে, সে তত উপরের তলা পাবে। আর আর যে যত বেশি সাউন্ড সামনে আনতে পারবে, সে তত সামনের ঘর পাবে। তো প্রথমে আকে ডাকলো, আকে ডেকে বললো, বাবা তুমি একটু জিহ্বাটা উপরে তুলে তুমি উচ্চারণ করো তোমার নামটা। তা বলছে আ। বাবা বলছে তুমি একটু জিহ্বাটা উপরে তোলো, আ। কিন্তু আ বলার সময় কিন্তু জিহ্বাটা উপরে ওঠে না, সেই জন্যই আ চলে যাচ্ছে নিম্ন ধ্বনি বা কেন্দ্রীয় ধ্বনিতে। আ যখন নিচে চলে গেল, তখন এই 6 জন কিন্তু হাফ ছেড়ে বাঁচলো। খেয়াল করো, আ নিচে চলে গেছে, এর মধ্যে একটিও ঘর পায়নি। এক কথায় আ সবার ছোট, এখানে আকে পরবর্তীতে তার বাবা আবার ঘর করে দেবে হয়তো। এখন অ কে ডাকলো, অ বলার সময় জিহ্বাটা একটুখানি উপরে ওঠে। আয়ের পরে অ বললে জিহ্বাটা একটুখানি উপরে ওঠে। তো আস্তে করে জিহ্বাটা উপরে উঠলো এবং সাউন্ডটা কিন্তু ভিতরে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে, আ অ। আবার সাউন্ড কিন্তু নিচে পিছন দিকে যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে পশ্চাৎ ধ্বনি। আ অ ও উ। আমি একবারই করছি, হ্রস্ব বা দীর্ঘ উচ্চারণ যাই করো না কেন, উই উ করলে কি, আমার এখন মুখের দিকে একটু তাকালে তোমরা হয়তো ক্লিয়ার হবে। দেখো, আ অ ও উ, আ অ ও উ। আ বলার সময় জিহ্বাটা
স্বাভাবিক অবস্থানে থাকছে, এটি নিম্নধ্বনি, নিম্নধ্বনি বা কেন্দ্রীয় ধ্বনি। আর অ বলার সময় ঠোঁট আস্তে করে একটু সংকুচিত হচ্ছে, আ, অ, ও, উ। এই বর্ণগুলো আস্তে 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 উচ্চারণ হওয়ার সময় ওষ্ঠ সংকুচিত এবং গোলাকার হয়ে যাচ্ছে। তো সংকুচিত ও গোলাকার হওয়াকে বলা হচ্ছে সংবৃত উচ্চারণ। এখানে তোমরা এটা দেখে নাও, সংবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ বলা হচ্ছে এগুলো। যে ধ্বনিগুলো উচ্চারণ হওয়ার সময় জিহ্বা, ঠোঁট সংকুচিত হয় এবং গোলাকার হয়, সেগুলো হচ্ছে সংবৃত উচ্চারণ। আরো থাকলো কয়েকজন, দেখো আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আ, এ, এ, ই, রস্বই বা দীর্ঘ ই। আ, এ, ই। দেখো এদিকে যখন যাচ্ছি তখন আস্তে আস্তে ঠোঁটগুলো প্রসারিত হচ্ছে, ঠোঁট প্রসারিত হচ্ছে, হ্যাঁ, এবং সাউন্ডটাও চলে আসছে একদম ঠোঁটের কাছে। আ, এ, ই। ঠোঁট একদম প্রসারিত হচ্ছে আর সাউন্ড একদম ঠোঁটের কাছে চলে আসছে, সম্মুখে চলে আসছে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ কি বললাম? বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণে চোয়াল এবং ঠোঁট কি হয়? প্রসারিত হয়। আর সংবৃত উচ্চারণে চোয়াল এবং ঠোঁট সংকুচিত এবং গোলাকার হয়। এক কথায় এইখানে একটি বিষয় তোমাদের জানতে হবে, সংবৃত ও বিবৃত উচ্চারণ। সংবৃত ও বিবৃত বিষয়টি আরেকটু ক্লিয়ার করি তোমাদের, তোমরা খেয়াল করো। তোমাদের বইয়ে বোধহয় একটু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো এবং নবম দশম শ্রেণীর বইটি ভালো করে দেখলে তোমরা ক্লিয়ার হবে। বাংলা ভাষায় স্বর এবং এ, স্বর এবং এ, এই দুটো ধ্বনির দুই ধরনের উচ্চারণ পাওয়া যায়। হ্যাঁ, অ কখনো অ এর মতোই হয়, আবার অ কখনো ও এর মতো হয়, আবার এ কখনো এর মতোই হয় উচ্চারণ, আবার এ কখনো এর মতো হয়। তাহলে অ যদি অ এর মতো হয় এইটাকে বলা হচ্ছে বিবৃত। বিবৃত বা স্বাভাবিক। বিবৃতের আরেক নাম হচ্ছে স্বাভাবিক। আর অ যদি ও এর মতো হয় তাহলে এটাকে বলা হচ্ছে সংবৃত। সংবৃত মানে কি? অস্বাভাবিক নয়, এটা মনে রাখবে। এটাও স্বাভাবিক, তার মানে এটাকে হচ্ছে অস্বাভাবিক নয়। এ যদি এর মতো হয়, অ যদি অ এর মতো হলে বিবৃত হয়, তাহলে এ এর মতো হলে কি হওয়া উচিত? তোমরা হয়তো বলবে স্যার বিবৃত, কিন্তু না, এ যদি এর মতো হয় তাহলে এটাই হচ্ছে সংবৃত, আর এ যদি এর মতো হয় এটাই হচ্ছে বিবৃত। কারণ তোমরা খেয়াল করো, অ ও, অ ও, ও বলার সময় অ এর চেয়ে ঠোঁট একটু সংকুচিত হলো, এই জন্য এটা সংবৃত। আবার এ এ বলার সময় আবার একটু ঠোঁট প্রসারিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বিবৃত। তাহলে সংবৃতকে বিকৃত বলা যাবে না। সংবৃত স্বাভাবিক উচ্চারণ, এটাও প্রকৃত উচ্চারণ। এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম উচ্চারণ হয়। যেমন আমি যদি বলি আজ, আজ অনেক গরম, তাহলে আমরা কি হচ্ছে অনেক, অথবা অনেক সাধের ময়না আমার, অনেক কথার গুঞ্জন শুনি, অনেক। এখানে অটা কার মতো হচ্ছে? অটা অয়ের মতো হচ্ছে। হ্যাঁ, আজ অনেক গরম, অ। কিন্তু আমি তো বলি অধিক, এখানে বলছি অধিক, আমরা লিখলাম অধিক কিন্তু উচ্চারণ করছি কিন্তু অধিক। তাহলে কি হয়ে গেল? এখানে অটা ও হয়ে গেল। তাহলে এখানে অয়ের উচ্চারণটা বিবৃত, আর এখানে অয়ের উচ্চারণটা হচ্ছে সংবৃত। অনুরূপ ভাবে আমি তো বলি এক কথা, এক কথা বারবার বলতে নেই, তাহলে এক উচ্চারণটা করছি কিন্তু আমরা এরকম এক, তাই না? খেয়াল করো। কিন্তু আমি যদি বলি একটি কথা, এখানে কিন্তু
এটা এর মধ্যেই থাকছে, তোমার সঙ্গে আমার একটি কথা আছে, তখন কিন্তু এটা এর মতোই হচ্ছে। তাহলে এইখানে এটা এ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিবৃত, আর এখানে এটা এর মধ্যে থাকছে, এটি হচ্ছে সমবেত। তোমরা বুঝতে পেরেছো? নিশ্চয়ই জটিল লাগছে তোমাদের কাছে, তেমন জটিল না, তোমরা মনোযোগ দিয়ে যদি শোনো তাহলেই, এই ক্লাসটি যদি আরেকবার শুনে নাও তাহলেও হয়তো তোমাদের অনেক সহজ হয়ে যাবে। আর বাকিটুকু যদি নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি তোমরা পড়ো তাহলে সেখানে আরো অনেক পরিষ্কার করে দেওয়া আছে, সেখানে তোমরা পড়লে বুঝতে পারবে। বন্ধুরা, আমরা আজকে যা যা আলোচনা করলাম সেগুলো একটু পুনরালোচনা করার চেষ্টা করি, দেখে তোমরা কতটুকু মনে রাখতে পেরেছো। আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম ধ্বনি। ধ্বনি কি বলতো? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। হ্যাঁ, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ। কয়েকটি বাকযন্ত্রের নাম? হ্যাঁ, ওষ্ঠ, জিহ্বা, দন্ত, ফুসফুস, তালু, সম্মুখ তালু, মধ্য তালু, হ্যাঁ, কমল তালু, এগুলো হচ্ছে বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই ধ্বনি বলি। ধ্বনিকে যখন আমরা লিখে প্রকাশ করি বা সংকেত দিয়ে প্রকাশ করি তখন কি বলে? বর্ণ। হ্যাঁ, ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলে বর্ণ। ধ্বনি কত প্রকার বলেছিলাম? দুই প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। গুড। এবং বর্ণ কত প্রকার বলেছিলাম? এটাও দুই ধরনের, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। বন্ধুরা, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এক কথায় স্বর ও ব্যঞ্জনের মধ্যে আমরা একটু পার্থক্য বলেছিলাম, মনে আছে? স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয়, ফুসফুসচারিত বাতাস কোথাও বাধা পায় না। আর ব্যঞ্জন ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় না, তার উচ্চারণ করতে গেলে স্বরধ্বনি বা স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন হয়। হ্যাঁ, আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস থেকে যে বাতাস বেরিয়ে আসে সেটি মুখ্য গহ্বরের কোনো না কোনো স্থানকে বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, সেখানে বাধাপ্রাপ্ত হয়, এই জন্য বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আরো পড়েছিলেন, আমরা পড়লাম একটু আগে যে স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ 6টি। গুড। কিন্তু মৌলিক স্বরধ্বনি কয়টি পেলাম? 7টি। একটু আগে আমরা বলেছিলাম মৌলিক স্বরধ্বনি 7টি। তাহলে যদি বলি আমরা মৌলিক স্বরবর্ণ 6টি, মৌলিক স্বরধ্বনি 7টি, কিন্তু একটি পয়েন্ট বলেছিলাম, যৌগিক স্বরবর্ণ কয়টি বা যৌগিক স্বরধ্বনি বর্ণ কয়টি? 2টি। কি কি? ও আর ও। মনে আছে নিশ্চয়ই তোমাদের। কিন্তু একটি কথা মনে আছে যে যৌগিক স্বরধ্বনি কয়টি? কার মনে আছে? একটু চিন্তা করে বলো। আমি বলছি যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ বা যৌগিক স্বরবর্ণ 2টি, ওই আর ও, কিন্তু যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বর কয়টি? কার কার মনে আছে? নিশ্চয়ই কার মনে আছে। হ্যাঁ, 25টি যৌগিক স্বর। এগুলোর আরো নাম বলেছিলাম আমি, দ্বিস্বর, সন্ধিস্বর, হ্যাঁ, সান্ধ্যাক্ষর ইত্যাদি। আজকে আমরা তাহলে যেগুলো আলোচনা করলাম, তোমরা বাসায় যদি আরো একটু অনুশীলন করো, তোমাদের বই এবং আরো উপরের ক্লাসে ভালো কোনো ব্যাকরণ বই যদি থাকে সেটাও তোমরা দেখতে পারো। এবং এই ক্লাসটি কয়েকবার তোমরা দেখলেই হয়তো আজকে যেটুকু আমরা আলোচনা করলাম সেইটুকু তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।